My loving students and my respected followers, today we are here with this class. You see, বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য গঠন। ঠিক আছে, আমাদের মেইন প্রবলেমটা কি? We have to understand our main issue in learning English, isn't it? আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা একটা বাক্যকে আমরা ইংরেজিতে কিভাবে লিখব, দিস ইজ আওয়ার মোটো। আমরা যখন বলবো তখন আমরা বাংলা ভাষাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করে বলবো, ঠিক আছে, এটা আমাদের মেইন ইস্যু। এবং সেটা করতে গিয়ে আমাদের লট অফ থিংস উই হ্যাভ টু লার্ন। কিন্তু মেইন বিষয় যেটা, যে কত সহজে বাক্য লেখার যে গঠন, যে কায়দাটা, সেটা আমাদেরকে শিখে নিতে হবে। অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তো অটোমেটিক্যালি চলে আসবে। Once you are able to make your confidence, isn't it, then automatically you see all other things will start to come, isn't it? Now you see, আমি এখানে কতগুলো বাক্য নিলাম, খেয়াল করো। এবং আমি বারবার বলি, ইংরেজি বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য লেখা বা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য বলা, যেটাই করতে যাও না কেন, তোমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাংলা বাক্যের যে ক্রিয়াটা আছে, বাংলা বাক্যের যে ভার্ব, ক্রিয়া, যে শব্দের দ্বারা কাজ বোঝায়, তার উচ্চারণটার দিকে সবসময় লক্ষ্য রাখো। তাহলেই তোমরা কোন টেন্স কোন ভয়েসে কিভাবে লিখতে হবে খুব সহজে বুঝে যাবে। দেখো এখানে একটা জিনিস, এইটা হচ্ছে আমার বাংলা ক্রিয়া, এইটা আমার বাংলা ক্রিয়া, এটা আমার বাংলা ক্রিয়া, এইটা আমার বাংলা ক্রিয়া, ঠিক আছে, এটা আমার বাংলা ক্রিয়া, এটা আমার বাংলা ক্রিয়া, এটা আমার বাংলা ক্রিয়া, এটা আমার বাংলা ক্রিয়া। এগুলো হচ্ছে এই বাংলা বাক্যগুলোর ক্রিয়া, ক্রিয়াপদ, যে শব্দের দ্বারা কাজ বোঝায়। এবং প্রত্যেকের উচ্চারণ দিকে যদি তুমি দেখো, যে ভার্বের শেষ উচ্চারণ এখানে কি আছে, এ উচ্চারণ পাচ্ছি, ক্লিয়ার? এখানে দেখো চাই না, তাহলে চাই, মেইন ভার্বটা কি চাই, তাকে না করেছি নেগেটিভের জন্য, কিন্তু মেইন ভার্ব কি চাই, লাস্ট উচ্চারণ কি আছে, ই, ক্লিয়ার? ভালোবাসে, এই দেখো ভালোবাসে, লাস্ট উচ্চারণ কি আছে, এ, এগুলোকে ফলো করো। ভ্রমণ করে, এ, লাস্ট উচ্চারণ কি আছে, এ। করা হয়, এটা হচ্ছে মূল ভার্বের সাথে হয় যুক্ত আছে। দেওয়া মূল ভার্ব, তার সাথে আছে হয় না, মূল ভার্ব দেখা, তার সাথে যায়, ক্লিয়ার? তাহলে এই যে উচ্চারণগুলো, সেইগুলোর দিকে লক্ষ্য রাখো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কোন টেন্সে হবে। কারণ টেন্স, ভয়েস, অ্যাক্টিভ, প্যাসিভ, এই আলোচনাগুলো আমার আগের ক্লাসগুলোতে বিস্তারিতভাবে করা হয়েছে, তোমরা সেখান থেকেও বিষয়গুলোকে দেখতে পারো। তো চলো আজকে আমরা কি এই জিনিসগুলোকে আমরা লিখে রাখি। তাহলে কি, ক্রিয়া, ক্রিয়ার উচ্চারণ, ক্রিয়ার উচ্চারণ, লাস্ট ক্রিয়ার শেষ উচ্চারণ আমরা বলবো, শুধু ক্রিয়ার উচ্চারণ, ক্রিয়ার শেষ উচ্চারণ। কি কি আমরা এখানে পেলাম, ই পেলাম, এ পেলাম, ও পেলাম, ঠিক আছে? যখন ক্রিয়ার উচ্চারণ ই, এ, ও হবে, শেষ উচ্চারণ, এটা একটা বিষয়। তখন আমরা বাক্যের গঠন কি লিখবো, সাবজেক্ট লিখবো প্লাস V1 লিখবো প্লাস অবজেক্ট লিখবো, ক্লিয়ার? আর একটা আমরা কি পাচ্ছি, ক্রিয়া প্লাস হয় অথবা যায়, এই দুটো উচ্চারণ, অর্থাৎ এই একটা এবং এই একটা, এই দুটো বিষয়ের দিকে লক্ষ্য রাখো। বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ ই, এ, ও হলে এই প্যাটার্নে লিখবো, সাবজেক্ট V1 অবজেক্ট ফর্মে লিখবো। আর ক্রিয়া, মূল ক্রিয়াটার সাথে যদি হয় বা যায় থাকে, তাহলে আমরা কিভাবে লিখবো, সাবজেক্ট প্লাস এম প্লাস ইস প্লাস আর প্লাস V3, ক্লিয়ার? এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো অ্যাক্টিভ, ক্লিয়ার? এটাকে আমরা বলবো অ্যাক্টিভ।
আর এটাকে আমরা কি বলবো, প্যাসিভ। ঠিক আছে, এইবার আসো এইটুকু দেখে বলো তো এটা কোন টেন্স নিয়ে আমরা আলোচনা করছি। আগের ক্লাসগুলো ফলো আপ করলে দেখবে খুব সহজে বুঝে নিতে পারবে। অর্থাৎ আজকে আমরা যে বাংলা বাক্যগুলো নিয়েছি তাদেরকে কিভাবে ট্রান্সলেট করব সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা আজকে আমরা লিখেছি। তার মানে এটা কি রয়েছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি, সিম্পল প্রেজেন্ট টেন্সের যে উচ্চারণ সেই উচ্চারণগুলো দিলাম, কোন উচ্চারণে অ্যাক্টিভ হবে কোন উচ্চারণে প্যাসিভ হবে। ক্লিয়ার? এইটুকুর উপরে এখন তোমরা কনসেন্ট্রেট করো, সো দ্যাট এখানে যে বাক্যগুলো সাজিয়েছি সব এই সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্স অনুযায়ী। চলো এবার আমরা দেখি কিভাবে আমরা কাজটা করব। দেখো, সে তোমাকে চেনে, ভেরি সিম্পল। আমরা এই বাক্যগুলো লিখি, বলি, ঠিক আছে? খুব সহজে শেখার চেষ্টা করো, দেখো আস্তে আস্তে তোমাদের কাছে কত ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সে তোমাকে চেনে, তাহলে এই ক্রিয়ার শেষ উচ্চারণ আছে এ, তাহলে আমাকে কি করতে হবে, এই ফর্মে লিখতে হবে। ক্লিয়ার? অ্যাক্টিভ ফর্মে। ক্লিয়ার? তার মানে এখানে সাবজেক্ট যখন বাক্যে থাকে অর্থাৎ যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। বাক্যে যখন সাবজেক্ট থাকবে তখন আমরা জানি ওটা অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে। তাহলে চলো আমরা লিখি। তাহলে হি। ক্লিয়ার? এবার ভার্ব লিখতে হয় আমাদেরকে প্রথমে। তার মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, তাই না? আগে সাবজেক্ট লিখবো, পরে ভার্ব লিখবো, তারপরে বাকি অংশগুলো লিখবো। তাহলে এবার আসো, আমার V1 বসিয়ে দিয়েছে। V1 এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সাথে কি হবে, এস যুক্ত হবে। আমার আগের ক্লাসে করা আছে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস ইএস যুক্ত হবে। তাহলে হি নোস, সে চেনে, তোমাকে কি হবে, ইউ। হয়ে গেল বাক্যটা, হি নোজ ইউ। এবার চলো, আমি তোমাকে চাই না। ক্লিয়ার? তাহলে চাই লাস্ট ক্রিয়ার উচ্চারণ ই আছে, এবং আমি সাবজেক্ট, আমি তোমাকে চাই না, সাবজেক্ট এখানটায় নিজে অ্যাকশন করছে, তার মানে অ্যাক্টিভ। তাহলে চলো আমি, আই। ক্লিয়ার? এবার চাই ইংরাজি কি আছে, ওয়ান্ট। এটা ফার্স্ট পারসন, ফলে ভার্বের সাথে এস ইএস যুক্ত হবে না। তাহলে আমি সাবজেক্ট বসালাম, V1 বসালাম, এবার অবজেক্ট আই ওয়ান্ট কি আছে, তোমাকে। তাহলে আই ওয়ান্ট ইউ। ক্লিয়ার? কিন্তু এখানে আমার নাবাচক আছে, খেয়াল রাখো। তাহলে নাবাচক করতে গেলে ফর্মুলাটা কি, আমার আগের ক্লাসে ওগুলো বহুবার করানো আছে। না বসাতে গেলে আমাদের হেল্পিং ভার্ব নট প্লাস মেন ভার্ব, এই ফর্মে আমাদেরকে নাবাচক করতে হয়, নেগেটিভ বাক্য বানাতে হয়। যখন তোমার সেন্টেন্সে না থাকে তখন সেন্টেন্সটাকে এইভাবে সাজাতে হবে। ভেরি গুড। তাহলে এইখানে দেখো হেল্পিং ভার্ব নেই, কিন্তু তোমার নট হেল্পিং ভার্ব না পেলে তুমি নটের ইউজ করতে পারবে না। তাহলে তোমার এখানে তো হেল্পিং ভার্ব নেই, এটা তো তোমার মেইন ভার্ব আছে, মেইন ভার্ব V1 আছে। তাহলে যখন বাক্যে হেল্পিং ভার্ব থাকে না তখন মেইন ভার্বকে ভেঙে তোমার হেল্পিং ভার্ব আনতে হয়। ক্লিয়ার? তাহলে ওয়ান্ট, এই ওয়ান্ট এটাকে আমরা কি বলি, V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। একে ভাঙতে গেলে হেল্পিং ভার্ব কি হবে, ডু, আর মেন ভার্ব ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকে। তাহলে এটা হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। ক্লিয়ার? দেখবে আমি এই ভার্বের ভাঙ্গাগুলো বহুবার বহু ক্লাসে দেখাচ্ছি, ক্লাসগুলো ফলো করলে খুব সহজেই বুঝতে পারবে। ক্লিয়ার? এটা যদি ওয়ান্স থাকতো, WANTS থার্ড পারসন সিঙ্গুলারে, তখন ভাঙলে হেল্পিং ভার্ব হয়ে যাবে ডাস, আর মূল ভার্ব কিন্তু ওয়ানটি থাকবে, অর্থাৎ মূল ভার্বটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে। ক্লিয়ার? এটা আমার হেল্পিং ভার্ব হয়ে গেল। এবার যদি ওয়ান্টেড হয় তাহলে আমার কি হয়ে যাবে, এদিকে ডিড আর এদিকে ওয়ান্ট হবে। ক্লিয়ার? তাহলে এই বাক্যটাকে এখন যদি আমি নাবাচক বানাই তাহলে আমি কিভাবে বানাবো, তাহলে আমি এটাকে নাবাচক বানাতে গেলে প্রথমে আই করব, আই। ঠিক আছে? এবার আমার কি আছে, ডু, এবার আমার নট, এবার আমার ওয়ান্ট। ঠিক আছে? তাহলে আই ডু নট ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই না। ক্লিয়ার? তাহলে দেখো কিভাবে
প্রথমে হ্যাবাচক করলা, তাকে এবার নাবাচক করতে গেলে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। এইবার যদি তোমার বাক্যে হেল্পিং ভার্ব থাকে, ওয়েল অ্যান্ড বেটার হেল্পিং ভার্বের পরে নট বসায় দাও। যদি বাক্যে হেল্পিং ভার্ব না থাকে তখন মূল ভার্ব থেকে কি করে ভেঙে আনতে হবে। অল দিস থিংস আর গিভেন হিয়ার, ইজন্ট ইট? এবার চলো নেক্সট, সে কি তোমাকে ভালোবাসে? তাহলে দেখো এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। তাহলে প্রথমে আমরা এইটুকু বোঝার চেষ্টা করি, সে তোমাকে ভালোবাসে, অ্যাসার্টিভটা আগে লিখি। তাহলে হি এর সাথে লাভস হয়ে যাবে, V1 এর সাথে এস, থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? তাহলে হি লাভস ইউ, এটা আমার অ্যাসার্টিভ বাক্য হলো, সে তোমাকে ভালোবাসে। এখানে আমার প্রশ্নবোধক আছে, সে কি তোমাকে ভালোবাসে? তাহলে প্রশ্নবোধক বাক্যের গঠন সেটা কিরকম দেখো, প্রশ্নবোধক বাক্যের গঠনটা আমি দেখাচ্ছি। হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের গঠন। এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হয়। ক্লিয়ার? তাহলে এইবার আসো, এখানে কি আছে, তোমাকে হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট, অর্থাৎ বাক্যটা শুরুই হবে হেল্পিং ভার্ব দিয়ে। তাহলে তোমার এই বাক্যে কিন্তু হেল্পিং ভার্ব নেই, এটা হচ্ছে তোমার মেন ভার্ব, V1 ফর্মে আছে, হেল্পিং ভার্ব নেই। তাহলে হেল্পিং ভার্ব যদি তোমার পেতে চাও, একই কায়দায় আমাদেরকে হেল্পিং ভার্ব বের করতে হবে, তাই না? তাহলে লাভসকে যদি তুমি ভাঙো, তাহলে হেল্পিং ভার্ব কি হবে, ডাজ হবে, আর মেইন ভার্ব কি হবে, লাভ হবে, তাই না? তাহলে ডাজ আর লাভ মিলে লাভস, তাহলে হেল্পিং ভার্ব ডাজ পেয়ে গেলাম। তাহলে এই বাক্যটাকে যদি এখন আমি সে কি তোমাকে ভালোবাসে এটাকে যদি ইন্টারোগেটিভ বাক্য করতে চাই, তাহলে আমি কি দেখালাম তোমাদেরকে, আগে হেল্পিং ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি কি করব, ডাস, ক্লিয়ার, ডাস। এইবার দেখো সাবজেক্ট কি আছে, হি, ক্লিয়ার। তারপরে মেইন ভার্ব বসাতে বলছে, অর্থাৎ ডাস হেল্পিং ভার্ব, সাবজেক্ট হি, মেইন ভার্ব দেখো লাভ, ক্লিয়ার। তাহলে এটা আমার হেল্পিং ভার্ব, এটা আমার মেইন ভার্ব, ক্লিয়ার। তাহলে ডাজ হি লাভ ইউ, সে কি তোমাকে ভালোবাসে, ইন্টারোগেশন। তাহলে কিভাবে তোমার প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে উচ্চারণ অনুযায়ী আমি বাক্যগুলো তৈরি করে কখনো নেগেটিভ কখনো ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। ভেরি সিম্পল, জাস্ট তুমি যদি ফলো করে যাও খুব সহজে এগুলো শিখে নিতে পারবে। তারা প্রতি বছর ভ্রমণ করে, ভেরি সিম্পল, ক্লিয়ার। তারা প্রতি বছর ভ্রমণ করে, তারাটা হচ্ছে তোমার সাবজেক্ট, এই সাবজেক্টে অ্যাকশন করে, তাই না? তারা নিজেই ভ্রমণ করে, তাহলে লাস্ট উচ্চারণ করে এ আছে, তাহলে আমার এই ফর্মে লিখতে হবে, তাই না? তাহলে তারাকে আমি কি বসাবো, দে, ক্লিয়ার। তাহলে ভ্রমণ করা ইংরেজি আমরা কি জানি, ট্রাভেল, ভ্রমণ করা ইংরেজি কি, ট্রাভেল। তাহলে এইটা আমার থার্ড পারসন কিন্তু প্লুরাল, তাই ভার্বের সাথে এস ইএস হবে না। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস ইএস হয়, এখানে থার্ড পারসন কিন্তু এটা প্লুরাল আছে তাই এস ইএস যুক্ত হবে না। তাহলে দে ট্রাভেল, তারা ভ্রমণ করে, তাহলে কি লিখবো, প্রতি বছর, এখানে লিখে দাও এভরি ইয়ার, ক্লিয়ার, এভরি ইয়ার হয়ে গেল। তাহলে দে ট্রাভেল এভরি ইয়ার। ছেলেটিকে সাহায্য করা হয়, এইবার দেখো মূল ক্রিয়া হচ্ছে করা, ক্লিয়ার, তার সাথে হয় আছে, এখানে মূল ক্রিয়া হচ্ছে দেওয়া, তার সাথে হয় অথবা হয় না আছে, এখানে মূল ক্রিয়া দেখা, তার সাথে যায় আছে, ক্লিয়ার। তাহলে এই তিনটা বাক্য আমরা এই ফর্মে করব, তাই না? মূল ক্রিয়া প্লাস তার সাথে যদি হয় বা যায় থাকে তাহলে সিম্পল প্রেজেন্টের এই যে ফর্মটা প্যাসিভ ফর্ম, এই প্যাসিভ ফর্মে তখন এই বাক্যগুলো লিখতে হবে। ফলে উচ্চারণ দেখে দেখে টেন্স বা ভয়েসের কোন ভার্বের স্ট্রাকচারে তুমি এই বাক্যগুলোকে লিখবে বা বলবে সেটা কত সহজে তোমরা শিখে নিতে পারো। দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য প্রসেস, ক্লিয়ার। দেখো ছেলেটিকে সাহায্য করা হয়, তাহলে ছেলেটি আমরা কি করব, দ্য বয়, দ্য বয়। যখন দেখবে সাবজেক্টের সাথে নাউন বা প্রোনাউন মানে নাউনের সাথে টি বা টা থাকবে, ডেফিনিট আর্টিকেল দি বসাবে, তাহলে ছেলেটি, দ্য বয়।
তাহলে দা বয়ের সাথে অ্যামিজারের কি বসবে? ইজ। ক্লিয়ার? এইবার সাহায্য করা হয় কি বলছে? অ্যামিজার বসিয়ে ভার্বের থার্ড ফর্ম, তার মানে হেল্পড। ক্লিয়ার? তাহলে দা বয় ইজ হেল্পড, ছেলেটিকে সাহায্য করা হয়। দেখো কত সহজে বিষয়টাকে আমরা লিখে ফেললাম। ছেলেটিকে দা বয় সাহায্য করা হয়, ইজ হেল্পড। কেন এই ফর্মে লিখতে হবে? মূল করা ক্রিয়ার সাথে হয় ছিল। এবার আসো, গরিব মানুষদের কাজ দেওয়া হয়, হয় না। তাহলে দেখো আগে আমরা অ্যাসার্টিভে লিখি, মানে দ্যাট ইজ অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচকে লিখি। গরিব মানুষদের কাজ দেওয়া হয়, তাহলে কি হবে? পোর পিপল, পোর পিপল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, পোর পিপল, এদেরকে দেওয়া হয়, দেওয়া মূল, তার সাথে হয়, তার মানে আমার এখন পোর পিপল বসে গেছে, অ্যামিজারের আর বসবে, কারণ পিপল হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে পোর পিপল, দেখো পোর পিপল কি হয়েছে? পোর পিপল আর দেওয়া ইংরেজি কি? গিভেন। তাহলে কি লিখলাম? পোর পিপল আর গিভেন কি আছে? কাজ, ওয়ার্ক। ক্লিয়ার? এবার দেখো দেওয়া হয় না, নাবাচক আছে, না। তাহলে না কি করে আমরা আনি? হেল্পিং ভার্ব পরে নট বসিয়ে দিই। তাহলে এইটা আমার কাছে হেল্পিং ভার্ব আছে, এইটা আমার কাছে মেন ভার্ব আছে। তাহলে এই পয়েন্টে তুমি নট বসিয়ে দাও। তাহলে কি লিখে দিলাম? পোর পিপল আর নট গিভেন ওয়ার্ক। ভেরি সিম্পল। ক্লিয়ার? এবার দেখো এখন কি চড়াই পাখি দেখা যায়? তাহলে দেখা তার সাথে যায়, তাহলে মূল ভার্ব দেখা, তার সাথে যায়, তার মানে প্যাসিভ ভার্বের স্ট্রাকচারে লিখতে হবে অ্যামিজারের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, V3। তাহলে চলো, চড়াই পাখিকে দেখা যায় এইটুকুকে আগে লিখি, ঠিক আছে? তাহলে কি লিখবো? স্প্যারো, স্প্যারো, ঠিক আছে? তাহলে স্প্যারোকে দেখা যায়, তার মানে ইজ সিন, এটা আমার V3। তাহলে স্প্যারোকে দেখা যায়, তাহলে কি লিখলাম? এটা আবার মূল ক্রিয়া দেখা, তার সাথে যায়, তার মানে আমার স্প্যারো বসালাম, অ্যামিজারের সাথে ইজ বসলো, এবার দেখা সি এর 3 নম্বর ফর্ম সিন। তাহলে স্প্যারো ইজ সিন। ক্লিয়ার? এবার কি কি জিনিস পড়ে থাকলো? এখন পড়ে থাকলো, আর কি পড়ে থাকলো? তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে স্প্যারো ইজ সিন, এখন ইংরেজিতে এখানে বসা দিতে পারি নাও। এবার বলছে এটাকে ইন্টারোগেটিভ করো। তাহলে ইন্টারোগেটিভ বাক্যে আমরা কি জানি? যে হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে বসিয়ে দাও, একটু আগে আমি দেখালাম। তাহলে এটা আমার কাছে হেল্পিং ভার্ব, HV, তাহলে এটা আমার বাক্যের আগে বসিয়ে দিতে হবে। তাহলে আমি কি লিখব? ইজ, ইজ স্প্যারো সিন নাও, তখন এটাকে আমি কেটে দিই। ক্লিয়ার? তাহলে ইজ স্প্যারো সিন নাও, ইন্টারোগেশন। তাহলে বলছে এখন কি স্প্যারোকে দেখা যায়? দেখো কত সহজে তুমি এইভাবে ট্রান্সলেশনগুলো শিখে নিতে পারো। কোথায় সে থাকে? তাহলে সে থাকে আগে লিখি, তাই না? হি লিভস। ক্লিয়ার? তাহলে হি লিভস, সে থাকে, ভালো কথা। এই যে থাকে, এ উচ্চারণ, লাস্ট ক্রিয়ার উচ্চারণ এ, ফলে আমি এই ফর্মে লিখবো সাবজেক্ট V1 লিখে দিলাম, থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস যুক্ত হয়ে গেল, হি লিভস, সে থাকে। এবার আসো কোথায় থাকে? তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাকে কি করতে হবে? হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। তাহলে এখান থেকে হেল্পিং ভার্ব বের করে যদি আমি আনি, তাহলে আমি কি লিখবো? ডাস হি লিভ, ঠিক আছে? সে কি বাস করে, এটা ইন্টারোগেটিভ, এটা হচ্ছে আমার হেল্পিং ভার্ব, এটা আমার সাবজেক্ট, এটা আমার কি আছে? মেন ভার্ব। এই গঠনে তোমাকে ইন্টারোগেটিভ লিখতে হবে, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। এইবার আর একটা জিনিস আছে,
কোথায়, এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করি, ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনটাকে এখানে বসিয়ে দাও, হোয়ার, ক্লিয়ার? তাহলে হোয়ার ডাজ হি লিভ, কোথায় সে বাস করে, ক্লিয়ার? তাহলে দেখো কত সহজে তোমরা বাক্যগুলোকে ট্রান্সলেট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে হোয়ার ডাজ হি লিভ, কোথায় সে বাস করে, ক্লিয়ার? এইভাবে তোমরা কিন্তু প্রতিদিন আমার সাথে ট্রান্সলেশন প্র্যাকটিস করো। Those who are very much willing to go with this process to learn how to write English and speak, then you just put your desire in comment box, okay? Then I will see there how many you want to go with this process, isn't it? তাহলে আমরা আজকে এইভাবে কিভাবে বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করা হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সের বিষয়গুলো এখানে রেখে দিলাম, যে কখন কি হবে সেভাবে তোমরা দেখো, এইভাবে যদি তোমরা করে নিতে পারো খুব ইজিলি ইংরেজিটা শিখে ফেলতে পারবে, ওকে? তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যাতে তোমাদের মতো আরও ছেলেমেয়েরা উপকৃত হয় এই ক্লাসগুলো পেয়ে। হ্যাভ এ গুড ডে।